সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার ক্লাস শুরু করছি। কেমন আছো তোমরা? আমরা 2020 সাল অতিক্রম করলাম একটা দুঃসময় নিয়ে। আমরা 21 সালে শুরুতেই তোমাদের ক্লাস নেওয়া শুরু করব ভাবছিলাম। যাই হোক, আমি আজ তোমাদের ক্লাস নেব। সমাস নিতে নিতে আমাদের কিছু সমাস বাকি ছিল। সেই সমাসগুলো সেটা ছিল অব্যয়ীভাব, আর প্রাদি সমাস, আর হচ্ছে নিত্য সমাস। আমার পাঠ পরিকল্পনা দেখো, আমি স্লাইডে রাখছি। অব্যয়ীভাব সমাস, নিত্য সমাস, প্রাদি সমাস। আমি প্রথমে তোমাদেরকে অব্যয়ীভাব সমাস সম্পর্কে জানিয়ে দেব। অব্যয়ীভাব সমাসের সংজ্ঞাটা আগে জানো। আর তার আগে অব্যয়ীভাব সমাস জানতে গেলে আমরা কিছু উপসর্গের কথা মনে করব। যদি আমরা উপসর্গ চিনি তাহলে আমাদের অব্যয়ীভাব করতেও বেশি একটা কষ্ট হবে না। উপসর্গ হচ্ছে শব্দের আগে যে শব্দ বা যে বর্ণ বা বর্ণ সমষ্টি বসে শব্দের অর্থের পরিবর্তন করে, সেগুলো হচ্ছে উপসর্গ। আমি অব্যয়ীভাব সমাস স্লাইডে রাখছি। বানানটা অবশ্যই খেয়াল করবে, কারণ সমাসের বানান যদি ভুল হয় তাহলে কিন্তু নম্বর কাটা যায়। আর প্রত্যেকটা সমাসের সময় কিন্তু আমি তোমাদের বলে দিয়েছি যে দ্বিগু, দ্বন্দ্ব, অব্যয়ীভাব, কর্মধারায়, বহুব্রীহি সব বানানগুলো সব মানে খেয়াল করে দেখবে এবং সেটা মনে রাখার চেষ্টা করবে। তো আমি এবার অব্যয়ীভাব সমাসের সংজ্ঞাটা বলি। অব্যয় শব্দ বা অব্যয় পদ পূর্বে বসে অব্যয়ীভাবে। যে পূর্বপদে অব্যয় যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়ের অর্থটাই প্রধান থাকে বা প্রাধান্য পায় সে সমাসে, এবং যে সমাসের সমস্ত পদ উপসর্গ দ্বারা শুরু হয় তাকে আমরা অব্যয়ীভাব সমাস বলি। অব্যয়ীভাব সমাস কিন্তু বেশি সহজ। আমি সংজ্ঞাটা বলে দিলাম, আর একবার খেয়াল করে তোমরা একটু দেখো স্লাইডে, যে সবসময় আমরা দেখব পূর্ব পদটা থাকবে হচ্ছে অব্যয় শব্দ। অব্যয় শব্দ মানে কি? অব্যয় যে পদের কোনো পরিবর্তন করা যায় না সেটা হচ্ছে অব্যয় শব্দ। অব্যয়ীভাব সমাস কেবল অব্যয়ের অর্থটা মানে প্রধান থাকে এবং এই অব্যয় অর্থ যোগে ব্যাসবাক্যটা করতে হয়। দেখ, আমি কয়েকটা উদাহরণ রেখেছি, যেমন আজানু বা আকর্ণ বা আপদমস্তক, আজীবন, আমরণ, এগুলো। অর্থাৎ কিন্তু এই যে থাকলে আমরা সেটা পর্যন্ত, আমি এরপরে পর্যায়ক্রমে তোমাদেরকে বলবো। আমরা যখন দেখব যে আমাদের সমাসের প্রথম অর্থাৎ একটা শব্দের আগে আছে সেটা আমরা পর্যন্ত দিয়ে ব্যাসবাক্য করব। তো আমি দেখি প্রকারভেদ আমরা কিভাবে করব। আমরা এখানে সামীপ্য বলতে নৈকট্য, আর বিপসা বলতে পুনঃপুনিকতা, অর্থাৎ একটা শব্দ দুইবার বলতে হয়। পর্যন্ত, অভাব, অতিক্রম, সাদৃশ্য, সম্পর্ক, সংস্পর্শ, ঊর্ধ্ব, ভরসা, সম্মান প্রভৃতি নানা অর্থে অব্যয়ীভাব সমাস হয়। তো মূলত আমাদের এতগুলো না করলেও চলে। আমরা যেগুলো করব সেগুলো আমি এখন বলছি। যেরকম সামীপ্য, এই সামীপ্য অর্থাৎ সমীপে বলবো। আমরা যদি পূর্বপদে দেখি আমি ব্ল্যাকবোর্ডে লিখে দিলে সুবিধা হতো, তো এখানে আমি এভাবে লিখতে পারছি না যেহেতু স্লাইডে আমি রাখছি। দেখো, আমরা যখন দেখব যে অব্যয়ীভাব সমাসের পূর্বে মানে সমাসবদ্ধ পদে প্রথম হচ্ছে আছে। থাকলে সমীপে বা সদৃশ করতে হয়। কুল আর কণ্ঠের বেলায় সমীপে লিখলেই চলে, আর বাদ বাকি সবগুলো আমরা সদৃশ লিখবো। যদি উপগ্রহ হয় গ্রহের সদৃশ, উপশহর হলে শহরের সদৃশ, আর উপকূল আর কণ্ঠে এখানে আমরা শুধু সমীপে লিখবো, যে কুলের সমীপে বা কণ্ঠের সমীপে। এই যে তারপরে বললাম আমি বিপসা হচ্ছে পদের দ্বিত বা পুনঃপুনিক। আমরা পূর্বপদে যদি প্রতি আর অনু থাকে, পূর্বপদে যদি প্রতি এবং অনু থাকে তাহলে আমরা সেই শব্দটা দুইবার বলবো। যেমন দিন, প্রতিদিন। এই যে বলা হচ্ছে প্রতিদিন, বা প্রত্যহ, যদি প্রত্যহ বলি অহ মানে কিন্তু দিন। যদি বলি অনুক্ষণ, ক্ষণে ক্ষণে, এই যে ক্ষণে ক্ষণে সেটা হচ্ছে অনুক্ষণ। তো আমি বলেছি যে পূর্বপদে অনু আর প্রতি থাকলে পরপদ দুইবার, এটা হচ্ছে বিপসা অর্থাৎ পৌনঃপুনিকতা, দুইবার বলা হয়। তারপরে আমরা 2 নম্বরটা বললাম। এবার 3 নম্বরটা বলি আমি, যে আমরা দেখব যে প্রথমে যে নির অর্থাৎ না সূচক, না বোধক উপসর্গ যেগুলো থাকে সেখানে আমরা অভাব দিয়ে ব্যাসবাক্য করতে পারি। যেমন নিরামিষ, বা হচ্ছে নির্ভাবনা, বা হচ্ছে নির্জল, নিরুৎসাহ। এইগুলো যদি এখন বলা হয় যে নিরামিষ, তো আমিষের অভাব, নিরুৎসাহ উৎসাহের অভাব, নির্ভাবনা ভাবনার অভাব, অর্থাৎ নি থাকলে। আবার কখনো কখনো হা থাকলেও করা হয়, যদি বলা হয় হা ভাত, ভাতের অভাব। ভাত, এখানে কিন্তু আমার একটা কথা বলতে হয়, হা ভাত আর হা ভাতে কিন্তু আলাদা। যখন আমরা হা ভাতে বলবো তখন কিন্তু সেটা বহুব্রীহি হয়, কারণ শেষ পদে প্রত্যয় যুক্ত হয়।
ভাতের অভাব যার সেটা হচ্ছে বহুব্রীহি, আর হা ভাত সেটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। তাহলে হা নি নির গড়, যদি বলা হয় গড়, এখানেও কিন্তু আমরা অভাব দিয়ে করতে পারি। তো তারপরটা আমি বলবো পর্যন্ত। 4 নম্বরে তোমরা লিখে ফেলবা, এটা হচ্ছে পর্যন্ত। পর্যন্ত দিয়ে আমরা ব্যাস বাক্য করবো কোনটা, যে আমরা যদি পূর্বপদে আ দেখি, পূর্বপদে যদি আ থাকে তাহলে আমরা সেটা পর্যন্ত দিয়ে ব্যাস বাক্য করতে পারবো। যেমন আজীবন, আমরণ, আকণ্ঠ, আসমুদ্র হিমাচল, আজানু, এরকম শব্দ আমরা যদি আমরা আকর্ণ বলা হয় কর্ণ পর্যন্ত, আমরণ বললে মরণ পর্যন্ত, আ থাকলে আমরা সেটা পর্যন্ত দিয়ে ব্যাস বাক্য করতে পারবো। তারপর আমরা মানে আমরা সাদৃশ্য বলে উপ দিয়েছি, ওখানে সামীপ্য আর সাদৃশ্য দুইটা উপ দিয়ে, আমি কিন্তু দুইটাই একবারে করে দিয়েছি, যে উপশহর বা উপগ্রহ বা উপবন সেটা হচ্ছে সদৃশ দিয়ে করা যায়। তারপরেরটা আমরা দেখব 6 নম্বরে অনতিক্রমতা। অনতিক্রমতা এটা আমরা ব্যাস বাক্য করবো অতিক্রম না করে। পূর্বপদে যদি আমরা যথা থাকে সেটা আমরা অতিক্রম না করে বলতে পারি, যেমন যথাবিধি হতে পারে, যথারীতি হতে পারে, যথেষ্ট হতে পারে, যথাশক্তি হতে পারে, এরকম যথাযোগ্য হতে পারে। যদি যথেষ্ট হয় ইষ্টকে অতিক্রম না করে, যথাবিধি হলে বিধিকে অতিক্রম না করে। এছাড়া আমি স্লাইডে অনেকগুলো রাখছি, তোমরা এগুলো দেখে নাও। তারপরে আমরা 7 নম্বরে রাখছি অতিক্রান্ত। অতিক্রান্ত আমরা যদি দেখি পূর্বপদে উত আছে, উত একটা উপসর্গ, রস্যু হসন্ততা। উচ্ছৃঙ্খল হতে পারে, উদ্বেল হতে পারে, উদ্বিগ্ন হতে পারে। উচ্ছৃঙ্খল হলে শৃঙ্খলাকে অতিক্রান্ত, উদ্বিগ্ন হলে বিঘ্নকে অতিক্রান্ত, উদ্বেল হলে সেটা হয় বেলাকে অতিক্রান্ত। তারপরে আমরা 8 নম্বরে দেখো পর্যায়ক্রমে রাখছি বিরোধ। বিরোধ আমরা তো বুঝি, বিরোধ মানে কি? বিরোধ মানে আমরা প্রতিপক্ষ, যে প্রতি, যে প্রতিবাদ, প্রতিকূল, এটা বিরুদ্ধবাদ ব্যাস বাক্য করতে হয়। আর যদি প্রতিকূল হয় বিরুদ্ধ কুল। আর তারপরে আমরা 9 নম্বরে রাখছি পশ্চাৎ। পশ্চাৎ যখন বলা হয় অনুগমন, অনুগমন মানেই কিন্তু পেছন পেছন যাওয়া। ঠিক ব্যাস বাক্যটা আসলে এটা বিশ্লেষণ করতে, ব্যাস বাক্যটা কেমন এটা বিশ্লেষণ। অনুগমন তাহলে পশ্চাৎ গমন, অনুধাবন হলে পশ্চাৎ ধাবন। তারপরে আমরা ঈষৎ। ঈষৎ দেখবো কি হবে, যে আ দিয়ে কিন্তু ঈষৎ করা হয়, যেমন আনত, আরক্তিম। আনত, আরক্তিম মানে অল্প অল্প লাল, সেটা হচ্ছে ঈষৎ রক্তিম। আনত, ঈষৎ নত। ক্ষুদ্র অর্থে উপ ব্যবহার করা হয়, যেমন উপগ্রহ, উপনদী, সেটা ক্ষুদ্র অর্থে ব্যবহার করা হয়। আমরা এবার দূরবর্তী অর্থে পুরো বা পর, যেমন পরোক্ষ, পরোক্ষ হলে অক্ষির অগোচরে। এরকম প্রপিতামহ এটা করা যায়। তারপর আমরা প্রতিনিধি হিসাবে করতে পারি প্রতিচ্ছায়া, প্রতিচ্ছবি, প্রতিবিম্ব, প্রতিচ্ছবি, ছবির সদৃশ, এরকম করা যায়। অর্থাৎ এটা মানে কি সেটা আমরা বিশ্লেষণ করব। প্রতিদ্বন্দ্বী, প্রতিদ্বন্দ্বী অর্থাৎ প্রতিপক্ষ, প্রতিপক্ষ। তারপরে সম্পর্ক অর্থে করা যায়, যোগ্যতা অর্থে করা যায়। তারপরে হচ্ছে আমরা এরকম করে আমরা কিছু কিছু আমি প্রথম দিকে যেরকম নিয়ম ধরে করালাম, আর কিছু ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রমগুলো পরবর্তীতে আমি দিয়ে দিয়েছি স্লাইডে, এগুলো তোমরা দেখে নিও। তারপরে আমাদের এরপরে করাবো আমি নিত্য সমাস। নিত্য সমাস হচ্ছে যে সমাসের সমসমান পদ দ্বারা সমাস বাক্য হয় না, অন্য পদের দ্বারা সমস্ত পদের অর্থ প্রকাশ করতে হয়, তাকে নিত্য সমাস বলে। নিত্য সমাস তদর্থবাচক ব্যাখ্যামূলক শব্দ বা বাক্যাংশ যোগে এগুলোর অর্থ বিশদ করতে হয়। এটা কিন্তু করা খুবই সহজ। পরীক্ষাতে পড়ে আমরা দেখেছি যে বিভিন্ন সালের পরীক্ষায় যেগুলো প্রশ্ন পড়ছে সেগুলো দেখা যাচ্ছে একই টাইপের, গ্রামান্তর, দেশান্তর, যুগান্তর, মতান্তর, বাক্যান্তর, কালান্তর, এগুলো যদি থাকে তাহলে আমরা অন্য দিয়ে করতে পারি। আসলে গ্রামান্তর মানে কিন্তু অন্য গ্রাম, দেশান্তর মানে অন্য দেশ, কালান্তর মানে অন্য অন্য কাল, যুগান্তর মানে অন্য যুগ, মতান্তর মানে অন্য মত। ঠিক বাক্যটা ওইভাবে করে আমরা সেটা লিখতে পারি, এটা নিত্য সমাস। এছাড়া যদি আমরা বলতে পারি যে হচ্ছে কাল সাপ। কাল সাপ, কাল হচ্ছে বিষাক্ত, আর জম তুল্য কোনো বর্ণের ন্যায় সাপ, কাল সাপ, এরকম আমরা এইভাবেও দেখেছি নিত্য সমাসে থাকে। আরো থাকে যে তন্মাত্র, তন্মাত্র মানে কেবল তাহা, দর্শন মাত্র মানে কেবল দর্শন। যদি লেখা থাকে বইখানা তো একটি বই, যদি লেখা থাকে কাপড়খানা তো সেটা হয় একটি কাপড়। এইগুলো হচ্ছে নিত্য সমাস। তারপরে আমরা কিন্তু 6 সমাসের পরে আমরা নিত্য সমাস আর ব্যাধি সমাস বলে কিছু পাই, এই দুইটা আমাদের পরীক্ষায় মাঝে মাঝে পড়ে এবং আমরা এটা গুরুত্ব সহকারে দেখব।
এবার আমাদের আসছে প্রাদি সমাস। প্রাদি সমাসটা হচ্ছে প্র-উপসর্গের সাথে কৃৎ প্রত্যয় সাধিত বিশেষ্য পদের সমাস হলে তাকে প্রাদি সমাস বলে। খেয়াল করো, প্র-উপসর্গের সাথে কৃৎ প্রত্যয় সাধিত বিশেষ্য পদের সমাস হলে তাকে সেটা প্রাদি সমাস বলে। আমরা সহজ করে দেখে নেব যে আমরা যখন সমাসে থাকবে প্রথমে প্র-উপসর্গ, তখন আমরা প্রো-যে বা প্রকৃষ্ট রূপে বলে আমরা ব্যাসবাক্য করতে পারবো, যেমন প্রগতি, প্রশান্তি, প্রভাত, প্রবচন, প্রদর্শন। আমরা যদি প্রগতি হয় প্রো-যে গতি বা প্রকৃষ্ট রূপে গতি, এরকম করে আমরা ব্যাসবাক্য করতে পারবো। তো কি আমরা কিন্তু সমাস শেষ করে নিলাম, অর্থাৎ আমাদের 6 সমাসের পরে আমি প্রাদি এবং দ্বিগু করলাম। আজকে এখানে দেখো আমার এই প্রাদি সমাসে কৃৎ প্রত্যয় সাধিত। এরপরে আমি তোমাদের সাথে প্রত্যয়ের ক্লাস নেব। প্রত্যয়টা করতে আমি আজকে তোমাদের একটু হালকা বলে দিই, প্রত্যয় কাকে বলে বা প্রত্যয় কত প্রকার। আগামী ক্লাসে নেব যেহেতু, সেহেতু আজকে আমি তোমাদের হালকা একটু বলে দিচ্ছি। প্রত্যয় আমাদের কিন্তু সমাস এবং প্রত্যয় করার সময় অবশ্যই পদ চিনতে হয়। তো প্রত্যয়, আমরা প্রত্যয় সংজ্ঞাটা আজকে বলি। তোমরা আজকে একটু বই খুলে সবাই বই দেখবা, আগামী দিন যেহেতু তোমাদের আমি ক্লাস নিব প্রত্যয় নিয়ে, তাহলে তোমাদের দেখলে সুবিধা হবে। প্রত্যয় কাকে বলে? প্রত্যয় কতগুলো বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে বসে সেই শব্দের অর্থের পরিবর্তন ঘটায় বা আলাদা অর্থ বা নতুন অর্থ সৃষ্টি করে, তাকে বলা হয় প্রত্যয়। প্রত্যয় দুই প্রকার, কৃৎ প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয়। আজকে দেখো এখানে আমি কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। কৃৎ প্রত্যয় হচ্ছে ধাতুর সাথে যুক্ত হয় আর তদ্ধিত প্রত্যয় হচ্ছে শব্দের সাথে যুক্ত হয়। এটা হচ্ছে প্রত্যয়। তো তোমরা আজকে বাসায় ঠিকমতো বই খুলে প্রত্যয়টা দেখবা, যেন আমি তোমাদের আগামী ক্লাসে যখন প্রত্যয় পড়াবো তোমাদের সুবিধা হয়। তো কি, নতুন বছরে তোমাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছিলাম। আবারও তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে আমি ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাই, সবাই ভালো